আপনারা শুনছেন ভৌতিক আসর। আলো ভালোবাসা থেকে শুরু হয়ে অন্ধকারের ভয়ঙ্কর সত্যে পৌঁছে যাওয়া এক রহস্যময় গল্প নিয়ে হাজির হয়েছে আজ। একটি নির্জন রিসর্ট, একটি অভিশপ্ত পদ্মবিল, আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক কার ইঞ্জিন। আজকের গল্প কার ইঞ্জিনের প্রতিশোধ। গল্পটি লিখেছেন আরিয়ান আভি, কণ্ঠে আছে আমি ইফতেশাম চৌধুরী ইফতি। ভিডিও পরিবেশনে রয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদিন সোহান। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। সব মেয়েরাই আলোতে ঘুরে বেড়াতে পছন্দ করে, অন্ধকারকে ভয় পায়। আমিও আর 5টা মেয়ের মতোই ছিলাম। আমার নাম উর্মি। আমি খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে ছিলাম। সবসময় বন্ধুদের সাথে এই জায়গায় ওই জায়গায় ঘুরে বেড়াতাম, নিজের মতো করে জীবন পার করতাম। আমার বাড়ি ময়মনসিংহের সেই ঐতিহ্যবাহী শশী লজ এলাকার দিকে। আমার বাবা মাও আমাকে অনেক সাপোর্ট করত। তারা বলতো, তোর যখন যেটা ইচ্ছা সেটাই করবি, জীবনটা তোর, কিন্তু মনে রাখবি এমন কিছু করবি না যেটার জন্য সারা জীবন তোকে অপমানিত হতে হয়, আমাদের অপমানিত হতে হয়। কলেজের ক্যাম্পাসে আমি শান্ত নামক একটা ছেলেকে ভালোবেসে ফেলি। শান্ত আমার নতুন দুনিয়া ছিল। তার সাথে আমার দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্ক। আমি শান্তকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করি, কিন্তু শান্তর মনে শুধু আমি ছিলাম না, আমার মতো আরো অনেক মেয়েরা ছিল। বিষয়টা আমি জানতে পারি, কিন্তু অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে আমি শান্তর পা পর্যন্ত ধরি যেন সে সবাইকে ছেড়ে আমার কাছে চলে আসে, আমাকে নিয়ে আমার স্বপ্নগুলো পূরণ করে, আমাকে বিয়ে করে। কিন্তু শান্ত আমাকে দূরে ছুঁড়ে মারে আর বলে সে কখনোই আমার হতে পারবে না। সেদিন আমি বুঝতে পারি ছেলেরা আসলে কত স্বার্থপর হতে পারে। সেদিনের পর থেকে ছেলেদেরকে আমি ঘৃণা করতে শুরু করি। যে মেয়েটা অন্ধকারকে ভয় পেত, সে উর্মি আজকে অন্ধকারকে পছন্দ করতে শুরু করে। আমি অন্ধকারে বসে থাকি, নিজেকে বন্দি করে ফেলি ছোট্ট একটা ঘরের মাঝে। কারোর সাথে তেমন একটা কথা বলি না, ক্যাম্পাসে যাই না, নিজের মতো করে একা একা সময় কাটাই। এখন বাইরের দুনিয়া থেকে নিজের সাথে কথা বলতে বেশি ভালো লাগে। আমার প্রিয় বান্ধবী বনলতা, সে ধর্মে হিন্দু, কিন্তু ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি। হঠাৎ করে বনলতা আমাদের বাড়িতে এসে হাজির। উর্মি, এভাবে ঘর অন্ধকার করে বসে আছিস কেন? দেখ, আমি কিন্তু জানি শান্তর সাথে তোর ভালোবাসার সম্পর্ক, সকল কথা। কি নিয়ে তোদের ব্রেকআপ হয়েছে সবকিছু বল আমাকে। আমি তোর প্রিয় বান্ধবী, তাই তোকে বলছি, যা হয়েছে সবকিছু ভুলে যা। আমি বললাম, আমি ভুলতে পারবো না বনলতা, তুই কেন এসেছিস তাই বল। দেখ উর্মি, আগামী 1 মাস পর আমাদের বিয়ে ঠিক হয়েছে। আর আমি তো অনেক জায়গায় ট্যুর দিয়েছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। তাই ভাবছিলাম বিয়ের আগে আমার প্রিয় বান্ধবীর সাথে কোথায় একটা ঘুরে আসবো। তুই যদি আমার সাথে, আমি তোকে অনুরোধ করছি, তুই কি যাবি আমার সাথে? বনলতা আমার ছোটবেলার বান্ধবী, তাই তোর মুখের উপরে আমি মানা করতে পারলাম না। হ্যাঁ যাব। কোথায় যাবি বল? আমাদের এই চেনা পরিবেশ থেকে দূরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খুব সুন্দর একটা রিসোর্ট আছে, সমতল ভূমির চা বাগানের ভেতরে, সেখানে যাব। তুই আর আমি 1 সপ্তাহ সেখানে থাকবো। পরের দিন সকালে বনলতা তার গাড়িটা নিয়ে আমার বাড়িতে চলে আসে। আমার বাবা মাও চাচ্ছিল আমি কোথাও থেকে ঘুরে আসি। আমি বনলতার সাথে রওনা হলাম। বিকেলের দিকে আমরা পঞ্চগড়ের সেই রিসোর্টটাতে পৌঁছালাম। সমতল ভূমির চা বাগানের ঠিক মাঝখানে বিশাল এরিয়া নিয়ে এই রিসোর্ট। গাড়ি থেকে নামার পর থেকেই আমার মনের ভেতরে কেমন যেন একটা খটকা লাগছিল। জায়গাটা অসম্ভব সুন্দর, কিন্তু এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশটা ঘিরে রেখেছে। রিসোর্টের মেইন গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার কানের খুব কাছে এসে দীর্ঘশ্বাস ছাড়ল। আমি চমকে পেছনে তাকালাম, কিন্তু সেখানে শুধু বনলতা আর রিসোর্টের একজন বয় দাঁড়িয়েছিল। বনলতা হাসি মুখে চারপাশ দেখছে, তার মধ্যে কোনো বিকার নাই। ওইটার আমাদের লাগেজগুলো নিয়ে আমাদের ঘরের দিকে হাঁটছে। আমি চারপাশটা ঘুরে দেখি, খুব সুন্দর জায়গাটি, ঘর খুব নিরিবিলি। পুরো রিসোর্টে হাতে গোনা কয়েকটা ঘর আছে। আমার প্রিয় বান্ধবী তখন আমার কাছে এসে বলে, আসলে উর্মি, এখানে তারাই আসে যারা কিনা একা একা কিছু সময় কাটাতে চায়। এখানকার ভাড়াটা একটু বেশি, কিন্তু নিজের মতো করে সব সময় কাটানো যায়। তাই তো তোকে নিয়ে এখানে এলাম, তোর মনটা ভালো হয়ে যাবে। আমরা আমাদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই।
দেখতে দেখতে চারপাশে বিকেল নেমে আসে। তখন আমার বান্ধবী বনলতা তার হবু হাজবেন্ডের সাথে ফোনে আড্ডা দিতে শুরু করে। মনে হচ্ছিল আমার জন্য হয়তো তারা মন খুলে কথা বলতে পারছে না। তো সেখান থেকে বেরোয় রিসোর্টে হাঁটাহাঁটি শুরু করলাম। রিসোর্টের একটি পাশে খুব সুন্দর একটি ফুল বাগান, সেখানে অনেক ধরনের ফুল আছে। আমি সে বাগানের পাশ ধরে হাঁটছিলাম, হঠাৎ করে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম, আপনি বোধহয় আজই এই রিসোর্টে এসেছেন তাই না? ঘুরে তাকিয়ে দেখি একটি ছেলে, পরনে সাদা রঙের টি শার্ট আর কালো ট্রাউজার, চুলগুলো লম্বা লম্বা, গায়ের রং অনেক ফর্সা, দেখতে অনেক হ্যান্ডসাম। কিন্তু এখন আমি ছেলেদের ঘৃণা করি, তাই আমি কড়া সুরে বললাম, আপনাকে কেন বলবো? আর অপরিচিত মেয়েদের দেখলে কি ডিস্টার্ব করতে হয়? আমি তো ভেবেছিলাম এটা একটা ভদ্র মানুষের রিসোর্ট হবে, কিন্তু দেখছি এখানে ছোট লোকদেরও এন্ট্রি করা হয়। কথাটা বলে আমি সেখান থেকে দ্রুত আমার ঘরে চলে আসি। আমি জানি এই কথাগুলো শুনে ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, নিজের কাছে খুব খারাপ লাগলো, তাই পেছনে ঘুরে ছেলেটাকে সরি বলতে যাব, কিন্তু কোথায় সে ছেলেটি? আশেপাশে তো কেউ কোথাও নেই। এত অল্প সময়ের ভিতরে এসে চলেও গেল। আমি আর বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে আমার ঘরে ফিরে আসি। দেখতে দেখতে চারিপাশ অন্ধকার হয়ে রাত নেমে এলো। রাতে আমার বান্ধবীর তার হবু হাজবেন্ডের সাথে কথা বলছিল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম যেন সে মন খুলে কথা বলতে পারে। দুই পাশে দুইটা চা বাগান থেকে শীতল ঠান্ডা বাতাস আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। তখন আমি দেখতে পাই আমার থেকে কিছুটা দূরে আরেকটি ঘরের বারান্দায় সে ছেলেটি দাঁড়িয়ে আছে। জায়গাটা অনেক নিরিবিলি, যেমনটা আমি চেয়েছিলাম, কারণ এখন কোলাহল আমার একেবারেই ভালো লাগে না। বারান্দা থেকে একটু দূরে একটা পুকুর দেখা যাচ্ছে। পুকুরের মাঝে কিছু পদ্ম ফুল ফুটে আছে। হালকা লাইটের আলোতে সেগুলো খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে। আমি লক্ষ্য করি আমাদের ঘর থেকে দুইটি ঘর পেছনে একটি ঘরের বারান্দায় সে ছেলেটি দাঁড়িয়ে আছে, যে ছেলেটিকে আমি আজ সকালে অপমান করেছিলাম। ছেলেটি হাতে একটি গিটার নিয়ে সে বারান্দার সামনে দাঁড়িয়ে আছে। আমি একটু নজর সেদিকে তাকাই, সাথে সাথে আমি সেখানে থেকে আমার নজরটা সরিয়ে ফেলি, কারণ আমি এখন কোনো ছেলেকেই সহ্য করতে পারি না। সবার মাঝে আমি শান্তকে খুঁজে পাই। অন্য পাশে তাকিয়ে চারপাশের পরিবেশ দেখছিলাম। দুই পাশে দুই বিশাল চা বাগান, সামনে সেই সুন্দর পুকুরটি, আরেক পাশে অনেক বড় একটি গ্রাম। শহর থেকে এত দূরে এসে ভালোই লাগছে। 2 মিনিট পর সেই ছেলেটি তার গিটারের সুর তুলে আর তার মধুর কণ্ঠে একটি গান গাইতে শুরু করে। গানটি হয়তো সে নিজেই লিখেছে, তাই ওই গিটারের সুরে আর কণ্ঠের গান আমার কাছে বেশ ভালোই লাগছিল। গানটা আমার মনটাকে ছুঁয়ে দিচ্ছিল, যেন গানের প্রত্যেকটা কথা আমার জন্যই লেখা হয়েছে। না চাইতো আমি সে ছেলেটির দিকে আবারও তাকাই। আমি দেখতে পাই ছেলেটি চোখ বন্ধ করে গিটার বাজাচ্ছে আর গান গাইছে। আমি অপলক দৃষ্টিতে সেই ছেলেটির দিকে তাকিয়েছিলাম আর তার সেই মধুর কণ্ঠের গান শুনছিলাম। তেমন সময় আমার বান্ধবী আমার পেছনে এসে দাঁড়ালো। বনলতা আমাকে বলল, কি রুন্মি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি বলি, না এমনিতেই, তুই ফোনে কথা বলছিলি তাই আর কি, বারান্দায় এসে দাঁড়ালাম। আমি আরেকটি নজর সে বারান্দার দিকে তাকালাম। দেখি সেখানে সে ছেলেটি আর নেই। সেখানকার বাতিটাও বন্ধ করা, হয়তো সে ঘরে চলে গেছে। আমার বান্ধবীর সাথে ঘরে চলে আসি, তারপর দুজনে ঘুমিয়ে পড়ি। নতুন জায়গায় আমার ঘুম আসে না শুরুতেই, তাই সারা রাত এপার ওপার করে গড়াগড়ি করি, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। পরদিন সকাল সকাল আমি উঠে পড়ি, কারণ সারা রাত ঘুমাতে পারিনি। জগিং করার জন্য রিসোর্ট থেকে বের হয়ে যাই। চারপাশে প্রকৃতি, হাঁটাহাঁটি করছিলাম। আগে বলেছি রিসোর্টটা অনেক জায়গা জুড়ে ছিল। আমি হাঁটছিলাম, ঠিক তখনই আমার পাশ দিয়ে জগিং করতে করতে চলে গেল সেই ছেলেটি। কেন জানি মনে হলো ছেলেটিকে একবার সরি বলা দরকার, কারণ গতকাল আমি তার সাথে খুব বাজে ব্যবহার করেছি। আমি ছেলেটিকে ডাকলাম, এই যে শুনছেন? ছেলেটি আমার কথা শুনে দাঁড়িয়ে পড়ল। জি বলুন, শুনছি। আসলে আপনাকে সরি বলার ছিল, গতকাল আপনার সাথে যেমনটা ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত। না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি হয়তো আপনি কারোর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন, তাই আমার ভেতরে তাকে খুঁজে পেয়েছেন। আপনার মনের সকল অভিমান আমার উপরে রাগের মাধ্যমে প্রকাশ করেছেন। আমি বিষয়টা বুঝতে পেরেছি, আমি মোটেও আপনার কথায় রাগ করিনি। ছেলেটির কথা শুনে আমার অনেক ভালো লাগছিল। সে আমাকে এত ভালো করে বুঝতে পেরেছে। আচ্ছা, কিছু মনে না করলে আপনার নামটা কি আমি জানতে পারি? জি, আমার নাম আসলে উর্মি। আমি আমার বান্ধবী বনলতা এখানে এসেছি কিছু টাইম স্পেন্ড করার জন্য। আচ্ছা, ভালো করেছেন। এই রিসোর্টটা অনেক সুন্দর আর অনেক নিরিবিলি একটা জায়গা। এখানে আসার পর আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আমার নাম নেহাল, আমি ঢাকা উত্তরার বসবাস করি। যখনই সময় পাই এই রিসোর্টে চলে আসি। এর আগেও আমি অনেকবার এখানে এসেছি। আপনি কি জানেন এই রিসোর্টের বাইরেও এই তো একটু দূরে অনেক বড় একটা পুকুর আছে। সে পুকুরের ভেতর অনেকগুলো লাল পদ্ম ফুল থাকে।
দেখতে অনেক সুন্দর জায়গাটা, আপনি কি যাবেন? চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি। ছেলেটির কথা শুনে আমার অনেক ভালো লাগছিল। না চাইতে আমি ছেলেটির পেছনে পেছনে হাঁটতে হাঁটতে রিসোর্টের বাইরে চলে আসি। কেন জানি তার উপর একটা অন্যরকম বিশ্বাস তৈরি হচ্ছিল একদিনের ভেতরেই। ছেলেটি আমাকে নিয়ে রিসোর্টের বাইরে সেই পুকুরের কাছে চলে আসে। আমি দেখতে পাই অনেক বড় একটা পুকুর, কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নেই। জায়গাটা অনেক নিরিবিলি আর অনেক সুন্দর করে চারপাশ সাজানো গোছানো। জায়গাটা রিসোর্টের ভেতরে পড়েনি, পুকুরের পানিতে অনেকগুলো লাল পদ্মফুল ফুটে আছে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। কি কেমন লাগছে আপনার মিস উর্মি? যে অনেক ভালো। আপনাকে অনেক ধন্যবাদ আমার মনটা এভাবে ভালো করে দেওয়ার জন্য। আচ্ছা দাঁড়ান, আপনার মনটাকে আরো বেশি ভালো করে দিচ্ছি। এটা বলে নেহাল সেই হাঁটু সমান পানিতে নেমে পড়ল আর পুকুর থেকে 2টি পদ্মফুল ছেড়ে আমার কাছে নিয়ে এলো। এই ধরুন উর্মি, এই দুটি আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। আমি ফুল 2টি আমার হাতে নিই। ধন্যবাদ নেহাল। চলুন তাহলে এখন আমরা আবারও রিসোর্টে ফিরে যাই, কারণ জায়গাটা ততটা ভালো মনে হচ্ছে না। নেহাল আর আমি আবারও রিসোর্টে ফিরে আসি। রিসোর্টে আসার পরেই রিসোর্টের ম্যানেজার আমার কাছে এসে জানতে চাই, ম্যাম আপনি কোথায় গিয়েছিলেন, আর আপনার হাতেই লাল পদ্ম ফুল? আমি যখন পেছনে ঘুরে নেহালের কথা বলতে যাব, আমি দেখতে পাই আমার পেছনে এখনো নেহাল দাঁড়িয়ে নেই। আমি ধরেই নিয়ে হয়তো নেহাল তার ঘরে চলে গেছে। আমি ম্যানেজার সাহেবকে বলি, না ও কিছু না, এই তো আপনাদের রিসোর্টের বাইরে গিয়েছিলাম, ওই যে ওই পাশটায় অনেক সুন্দর একটা পুকুর পাড় আছে, সেই পুকুরের অনেকগুলো লাল পদ্ম ফুল ফুটেছিল, সেখান থেকে নিয়ে এসেছি। আমার মুখে যখন ম্যানেজার শুনলো রিসোর্টের বাইরে থেকে আমি পুকুরের কাছে গিয়েছিলাম, তখন তার চোখে মুখে একটা ভয়ের রেখা দেখা দিল। ম্যাম আপনি আমাদেরকে না বলে আমাদের রিসোর্টের বাইরে যাবেন না, আসলে এটা আমাদের নিয়মের বাইরে, আমরা চাই না আপনারা এমনটা করেন। তাছাড়া সেই পুকুরটা ভালো না, এখানকার আশেপাশের কোনো মানুষ সেই পুকুরের কাছে যায় না। আমি তাকে বলি, কেন সেই পুকুরের কাছে গেলে কি হয়? ম্যানেজার সাহেব বললেন, এখানকার আশেপাশের কোনো মানুষ সেই পুকুরের কাছে যায় না। আমি বললাম, কেন? সে পুকুরের কাছে গেলে কি হয়? পুকুরটা দেখতে তো খুবই সুন্দর। ম্যানেজার সাহেবের উত্তর বললেন, ম্যাম এটার বিষয়ে আমি আপনাকে কিছু বলতে পারছি না, দয়া করে আপনি এখন আপনার ঘরে চলে যান, কিছু লাগলে আমাদের বলবেন। আমাদের রিসোর্টের এরিয়াটা অনেক বড়, আপনি চাইলে আমাদের রিসোর্টের চারিপাশে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু এখান থেকে বাইরে গিয়ে ঘুরতে যাবেন না, তাহলে আপনাদের জীবনের কোনো ঝুঁকি হলে আমাদের অনেক কৈফিয়ত দিতে হবে। দয়া করে ম্যাম আমাদের পলিসি লঙ্ঘন করবেন না। আমি বললাম, ঠিক আছে ম্যানেজার সাহেব, আমি আপনার কথাটা মনে রাখবো। নেহালের উপর আমার অনেক বেশি রাগ হচ্ছিল, সে আমাকে এভাবে রেখে চলে গেল। সে জানতো ম্যানেজার সাহেব আমাদেরকে বাইরে রেখে দেখে ফেলেছে বাইরে যেতে, সে এখন অনেক রাগারাগি করবে। এই বকার হাত থেকে বাঁচার জন্য নেহাল আমাকে না বলে চলে গিয়েছে। সকল ছেলেরাই একই রকম সুযোগ বুঝে কেটে পড়ে, আজকে ওর সাথে দেখা হলে ইচ্ছে মতো বকে দেব। সে এমনটা কেন করলো? বিড়বিড় করতে করতে আমি ঘরে চলে আসি। তখন আমার প্রিয় বান্ধবী বনলতা আমার কাছে এসে বলল, কিরে কি হয়েছে উর্মি, একা একা কাকে বকছিস? আমি বললাম, আর বলিস না, নেহাল কি বকছি, ছেলেটা এত দুষ্টু, তার সাথে সময় কাটাতে ভালো লাগে বলিস এমনটা করবে, আমাকে বিপদের মুখে ফেলে চলে গেল। বনলতা অবাক হয়ে বলল, আরে নেহালটা আবার কি? আমি বললাম, নেহাল আসলে আমাদের 2 ঘর সামনে ওই ঘরে থাকে। বনলতা হেসে বলল, আচ্ছা প্রেমে পড়ে গেলে বুঝি? আমি বললাম, আরে না, প্রেমে পড়তে যাব কেন, কিন্তু ছেলেটির ভিতরে না অন্যরকম একটা মায়া আছে। আমি ছেলেটিকে থেকে যতটাই দূরে আসতে চাচ্ছি কিন্তু পারছি না, ততটাই ছেলেটির ভিতর থেকে একটি মায়া আমাকে তার দিকে টানছে। বনলতা বলল, বান্ধবী, মনে হচ্ছে তুমি আবার প্রেমে পড়েছ। কথাটা বলল আমার বান্ধবী বনলতা। আমি বললাম, আরে না, প্রেমটা ওসব কিছু না, ছেলেটি ভদ্র, কথা বলতে পারে খুব সুন্দর করে, আর গানও গাইতে পারে। আজকে রাতে আবার গান গাইলে তোকে নিয়ে দেখাবো। বনলতা বলল, ঠিক আছে দেখাস, আর তুই জানিস আমাদের রিসোর্টের বাইরে আরেকটি পুকুর আছে, সে পুকুরে অনেকগুলো পদ্ম ফুল ফোটে, এই যে দেখ, আমি হাতে করে নিয়ে এসেছি। আমি অবাককে বললাম, মা তুই সেটা কি করে জানলি, তুই তো এর আগে কখনো এখানে আসিসনি। বনলতা বলল, আরে আমি আসিনি তাতে কি হয়েছে, নেহাল নামক সে ছেলেটি তো এখানে অনেকবার এসছে, নেহালি আমাকে সেখানে নিয়ে গিয়েছিল, আর সে নিজেই আমার জন্য পদ্ম ফুল নিয়ে এসেছে। আমি একটু খোঁচাতে বললাম, আচ্ছা একদিনে এত কিছু? বনলতা বলল, আরে যা তো, তুই যেটা ভাবছিস তেমন কিছুই না। আমি বললাম, আচ্ছা বাবা, আমি যা ভাবছি তেমন কিছুই না, এবার চল তো। আমি আর বনলতা গোসল করে লাঞ্চটা করে ফেলি। আমি বেশ কয়েকবার বারান্দায় গিয়ে নেহালের ঘরে দিয়ে উকি ঝুঁকি মারি, কিন্তু নেহালের ঘরের দরজাটা বন্ধ, বারান্দার জানলাগুলোও বন্ধ। নেহাল কোথাও নেই, ছেলেটা কোথায় গেল? সকালেই তো দেখা হলো,
সেখান থেকে যে পালালো আর দেখা দিল না। সে বোধহয় বুঝতে পেরেছে তার সাথে দেখা হলে আমি তাকে ইচ্ছে মতো বকে দেব। সে আমাকে বিপদের মুখে ফেলে কেন চলে গেল? সে চাইলে নিজেই ম্যানেজারকে বুঝিয়ে বলতে পারত, কিন্তু আমাকে একা ফেলে চলে গেল। তার উপরে অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু আমি তার উপরে রাগ করে থাকতেই পারছিলাম না। কিছুক্ষণ রাগ করছিলাম, কিছুক্ষণ পর আমারও তার জন্য মায়া হচ্ছিল। ইচ্ছে হচ্ছিল তার সাথে একটিবার কথা বলতে। দেখতে দেখতে চারিপাশে সন্ধ্যা হয়ে এলো। ওয়েটার আমার আর আমার বান্ধবীর জন্য নাস্তা নিয়ে এলো। আমি তখন ওয়েটারকে বললাম, ওয়েটার, এই যে আমাদের ঘর থেকে 2টা ঘর পিছনে ওই ঘরটায় যে আছে নিহাল সাহেব, সে আসলে কোথায় বলতে পারেন? সন্ধ্যার পর তো দেখলাম না সে ঘরের বাতি জ্বলতে। আমার মুখে এই কথাটা শোনার সাথে সাথে ওয়েটারের মুখে একটা ভয়ের চিহ্ন ফুটে উঠল। সে আমতামত করে বলল, ম্যাম আমি জানি না, এই বিষয়ে ম্যানেজার স্যার আপনাকে বলতে পারবে। আমি গেলাম। এটা বলতে বলতে ওয়েটার ঘরের বাইরে চলে গেল। সে এমনটা কেন করলো? আমি আর বনলতা কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে এভাবে ভয় পেয়ে যাওয়ার কারণ কি? আমি আর বনলতা নাস্তা করে নিলাম, তারপর একে অপরের সাথে গল্প করছি। রাত 10টা বেজে গেল। হঠাৎ করে বনলতার প্রেমিক, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, সে ফোন দিল। বনলতা ফোনটা ধরে কথা বলতে শুরু করলো। আমি এখন কি করব? আমিও বারান্দায় এসে দাঁড়িয়ে পড়লাম। চারিপাশে বেশ ভালোই গরম পড়েছে, কিন্তু এই প্রকৃতির ঠান্ডা বাতাস যেন মনটাকে ছুঁয়ে দিচ্ছে বারবার। ঢাকা থেকে এত দূরে এসে ভালোই হলো। অনেকদিন অন্ধকারের ওই বন্ধ ঘরে নিজেকে বন্দি করে রেখেছিলাম। আজকে মুক্ত হয়ে অনেক ভালো লাগছে। আমি এখন নিজের ভুল বুঝতে পারছি। আমি বুঝতে পারছি শান্ত সে আমার জীবনে পারফেক্ট ছিল না। তাকে যদি আমি বিয়েও করতাম, তারপরও সে এমনটাই করত। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু নেহাল একটু ভিন্ন। এগুলো ভাবছিলাম, তখনই নেহালের বারান্দার লাইটটা অন হয়ে গেল। নেহাল বারান্দায় এসে দাঁড়ালো আর তার হাতে গিটার। তার মানে নেহাল এখন গান করবে। নেহাল একটি খুব সুন্দর কালো রঙের টি শার্ট পরে আছে। দূর থেকে তাকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নেহালের চেহারাটা অনেক মায়াবী, উচ্চ লম্বা, বডি ফিটনেস, একদম পারফেক্ট একটা ছেলে। নেহাল একটিবার আমার দিকে তাকালো। সে বুঝতে পারলো আমি তার উপর রাগ করে আছি। দূর থেকে নেহাল ইশারার মাধ্যমে আমার কাছে মাফ চাইল। এক পলকে আমি নেহালকে মাফ করে দিলাম। সারাদিন তার উপরে এত রেগেছিলাম, সকল রাগ যেন আমার চোখের পলকেই উধাও হয়ে গেল। আমি ইশারার মাধ্যমে নেহালকে বোঝালাম সে যেন গান শুরু করে। তার কণ্ঠের ওই গান কি যে সুন্দর, বলে বোঝাতে পারবো না। নেহাল আমার কথা শুনেই গিটার বাজানো বন্ধ করলো এবং তার কণ্ঠে আমারও নতুন একটা গান তুলে নিল। গানটি আমার অনেক ভালো লাগছিল। গানগুলো হয়তো সে নিজেই লেখে, কারণ এই ধরনের গান আমি অনেক অন্য কোনো শিল্পীর মুখে কখনো শুনিনি। খুব সুন্দর করে গান গাইছিল নেহাল। হঠাৎ করে আমার বান্ধবী আমার নাম ধরে ডাকলো। আমি আমার বান্ধবীকে বললাম, তুই বারান্দায় আয়। আমি বারান্দায় আছি, নেহাল গান করছে, আয় তুই এসে শোন, তোর কাছে অনেক ভালো লাগবে। বনলতা বারান্দায় এলো। সে আমাকে বলল, কোথায় কোথায় নেহাল দেখি। আমি যখন আমার বান্ধবী নেহালের ঘরের দিকে দেখালাম, তখন দেখেছি নেহাল সে বারান্দায় নেই। বারান্দার বাতিটাও বন্ধ করা। আমার বান্ধবী বনলতা আমাকে বলল, নেহালের কি চোখের পলকে পালিয়ে গেল? আমি বললাম, হয়তো সে তোকে দেখে লজ্জা পাচ্ছে, তাই ঘরে চলে গেছে। বনলতা বলল, তোকে দেখে লজ্জা পাই না, আর আমাকে দেখে লজ্জা পাই? ফাজলামো করার আর জায়গা পাস না? আমার তো মনে হচ্ছে নেহাল নামক কোনো ছেলে এখানেই থাকে না। তুই আমার সাথে শুধু শুধু মিথ্যা কথা বলছিস উর্মি, তাই না? আমি বললাম, আরে না, মিথ্যা কথা কেন বলতে যাব? আসলে নেহাল ওই ঘরে থাকে। সে কেন তোকে দেখে ঘরে চলে গেল আমি কি করে বলবো? দাঁড়া, কালকে দেখা হলে তার কাছে জানতে চাইবো কেন সে তোকে দেখে পালিয়ে যায়। বনলতা বলল, ঠিক আছে, তুই তোর নেহালকে কালকে পেলে এসব কথা জিজ্ঞাসা করিস। এখন রাত 12টা বেজে গেছে, ঘুমাতে হবে তো নাকি? চল ঘুমিয়ে পড়ি। বললাম, হ্যাঁ হ্যাঁ চল ঘুমিয়ে পড়ি। যেহেতু রিসোর্টে এসেছি আমি 2 দিন হয়ে গেছে, তাই আজকে রাতে খুব সুন্দর একটা ঘুম হয়েছে আমার। পরদিন সকাল সকাল আমি উঠে পড়ি জগিং করার জন্য। জগিং করছিলাম আর চারিপাশে নেহালকে খুঁজছিলাম। হঠাৎ করে নেহাল দৌড়াতে দৌড়াতে আমার পাশে এসে দাঁড়ালো। আমি বললাম, এই যে মশাই, আপনি তো খুব আজব একটা ছেলে। কালকে আমাকে ম্যানেজারের সামনে এভাবে রেখে চলে গেলেন। আপনি খুব ভালো করে জানতেন যে রিসোর্টের বাইরে যাওয়াটা নিষেধ, আর সেই পুকুরটার কাছে কোনো মানুষ যায় না। আপনি তারপরেও আমাকে সেখানে নিয়ে গেছেন। ম্যানেজার সাহেব শুধু শুধু আমার উপরে রাগ করলো। নেহাল বলল, উর্মি আমাকে মাফ করবেন, আসলে কালকে আমার একটা কাজ ছিল, তাই আমি চলে গেছি। ম্যানেজার সাহেবকে আমি ভয় পেতে যাব কেন? তারা তো আমাকে দেখে ভয় পায়। নেহাল তখন আমাকে বলল, উর্মি আমাকে মাফ করবেন, আসলে কালকে আমার একটা কাজ ছিল, তাই আমি চলে গেছি। আমি অবাকে বললাম, আচ্ছা, আপনি কি এমন যে আপনাকে দেখলে ম্যানেজার সাহেব ভয় পায়? আর ভালো কথা, কালকে তো খুব সুন্দর করে গান করছিলেন, হঠাৎ করে আমার বান্ধবী সাথে আপনি পালিয়ে গেলেন কেন? নেহাল কিছুটা আমতা আমতা করে বলল, না মানে আপনার বান্ধবীকে দেখে কিছুটা
লজ্জা পাচ্ছিলাম, তাই পালিয়ে গিয়েছিলাম। আমি তখন তাকে একটু খোঁচা দিয়ে বললাম, আচ্ছা আমার বান্ধবী বনলতা বুঝে আপা আমার থেকে বেশি সুন্দর, যাকে দেখে আপনি লজ্জা পেলেন, আমাকে দেখে তো লজ্জা পান না, তার মানে আমি দেখতে মোটেও সুন্দর না। নেহাল নরম সুরে উত্তর দিল, আপনি ভুল বুঝছেন, আপনি দেখতে তো অনেক বেশি সুন্দর, কিন্তু কেন জানি না আপনাকে দেখে খুব আপন আপন মনে হয়, তাই আপনাকে দেখলে ওরকমভাবে লজ্জাটা ভেতর থেকে আসে না। আমি নেহালের কথা শুনে হেসে দিলাম, বললাম, তাই বুঝি, ঠিক আছে চলুন জগিং করি। নেহাল আর আমি অনেকক্ষণ জগিং করলাম, তারপর 2 কাপ চা নিয়ে রিসোর্টের একটা পাশে বসে পড়লাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নেহাল, আপনি এখানে আর কতদিন থাকবেন? আমি এবং আমার বান্ধবী আর 5 দিন পরেই ঢাকায় ফিরব। নেহাল তখন বিষণ্ণ স্বরে বলল, তাকে এই রিসোর্টে সারা জীবন থাকতে হবে, কারণ তার মুক্তি হয়নি। সে জানল যে সে এখনো সেই বস্তার ভেতরে বন্দি এবং চাইলেও ঢাকায় ফিরতে পারবে না। এমন সময় ম্যানেজার সাহেব এসে আমাকে জিজ্ঞাসা করলেন আমি কার সাথে কথা বলছি। আমি নেহালের কথা বলতেই তিনি অবাক হয়ে গেলেন। আমি যখন নেহালকে দেখতে গেলাম, দেখলাম সে আশেপাশে কোথাও নেই। ম্যানেজার সাহেব জানলেন যে এই রিসোর্টে আমি আর আমার বান্ধবী ছাড়া বর্তমানে আর কোনো গেস্ট নেই। আমি যখন নেহালের থাকার ঘরটি দেখলাম, তখন ম্যানেজার সাহেব ভয় পেয়ে বললেন যে ওই ঘরটির গত 2 বছর ধরে বন্ধ। আমি ঘরে ফিরে বনলতাকে সব জানালাম। বনলতা বলল সে কখনো নেহালকে দেখেনি এবং সে মনে করলো এটা আমার কল্পনা। বনলতা ভয় পেয়ে কালকেই ঢাকায় ফিরে যাওয়ার প্রস্তাব দিল, কিন্তু আমি রাজি হলাম না। আমি মনে মনে নিশ্চিত ছিলাম যে নেহাল কোনো কল্পনা নয়। পরে রিসোর্টের এক ফাঁকা জায়গায় আবার নেহালের সাথে আমার দেখা হলো। আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করলাম সে কি আমার কল্পনা কিনা। নেহাল জানালো সে আমার কল্পনা নয়, তবে এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই, সে আসলে একটি কার ইঞ্জিন। সে তার পরিচয় দিল সে একজন বিখ্যাত এনআইসি মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানির মালিক ছিল। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর তার মামা তাকে বড় করেন। সে একা থাকলেও সুফিয়া নামের একটি মেয়েকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি দেওয়ার পর তারা প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সুফিয়ার পরিবার অনেক গরিব ছিল। বিয়ের পর সুফিয়া তাকে অনেক ভালোবাসতে বলতে সে মনে করত, কিন্তু পরে সে বুঝতে পারে সে ভুল ছিল। আমার জীবনে কেউ আসবে কখনো ভাবিনি। ঠিক তখনই সুফিয়া নামক একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়। সে চাকরির জন্য আমার অফিসে এসেছিল। আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে জয়েন করাই। সে আমার কাজ করতো। দিনে দিনে সুফিয়ার প্রতি আমি দুর্বল হচ্ছিলাম। তার এই টানা টানা চোখ, সুন্দর শরীর দেখে আমি তার প্রেমে পড়েছিলাম। তার মনটা অনেক ভালো ছিল এমনটাই ভেবেছিলাম। আমি তাকে বিয়ে করবো এমনটাই সিদ্ধান্ত নেই। আমি সুফিয়ার বাবা মায়ের সাথে কথা বলি। সুফিয়ার বাবা মা ছিল অনেক গরিব। তারা যখন শুনে আমি তাদের মেয়েকে বিয়ে করতে চাই, তারা তো মহা খুশি। এক কথায় সবাই রাজি হয়ে যায়। আমার মামা মামি তারা কোনোভাবেই এই বিয়েতে রাজি হতে চাইছিল না, কিন্তু আমি তাদেরকে বোঝাই সুফিয়ার সাথে আমি অনেক সুখে থাকবো। একটা পর্যায়ে আমরা মামা মামি সকলে রাজি হয়ে যাই আমাদের বিয়েতে। বিয়ের পর সুফিয়া আমাকে অনেক ভালোবাসতো। আমি ভেবেছিলাম বাকি জীবনটা তার সাথেই পার করে দিব, কিন্তু আমি ভুল ছিলাম। বিয়ের 2 সপ্তাহ পর আমরা ঘুরতে আসি এই রিসোর্টে, মেঘালয়। পুরো রিসোর্টটা আমি বুক করে ফেলি 1 সপ্তাহের জন্য। অন্য কোনো গেস্ট এখানে এন্ট্রি করতে পারছিল না, কারণ পুরো রিসোর্টটাই এখন আমি ভাড়া নিয়েছি 1 সপ্তাহের জন্য। আমি আমার বউকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছিলাম। সুফিয়া এখানে আসার পর আমাকে অনেক যত্ন করছিল। এখানে আসার 2 দিন পর বিকালবেলা সুফিয়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। ঠিক তখনই তার ফোনে একটা ভয়েস SMS কেউ পাঠিয়ে দেয়। আমি SMSটা চেক করি, সেখানে একটি পুরুষ ভয়েসের SMS এর মাধ্যমে সুফিয়াকে বলছে, দেখো আর বেশি দেরি করো না, নেহালকে আজকে হত্যা করতে হবে। এর থেকে ভালো সুযোগ আমরা পাবো না। এই রিসোর্টের ম্যানেজার আর ওয়েটারকে আমি 5 লক্ষ টাকা দিয়েছি, তারা আমাকে সাহায্য করবে। যে করে হোক আজকে নেহালকে হত্যা করতেই হবে। তাকে হত্যা করে তুমি আমাকে বিয়ে করবে। নেহালের সকল সম্পত্তি তোমার নামে চলে আসবে। আমরা দুজন অনেক সুখে থাকবো। ভয়েসটা শোনার পর সাথে সাথে আমার চোখ বেয়ে পানি পড়লো জানো। আমি আশেপাশে তাকিয়ে দেখি এতক্ষণে আমার বউ ওয়াশরুম থেকে বের হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে রিসোর্টের ম্যানেজার আর ওয়েটার। ওয়েটারের হাতে একটা ধারালো ছুরি আর ম্যানেজারের হাতে একটা মোটা লাঠি। কিছু বুঝে ওঠার আগেই আমার ওয়াইফ একটা রুমাল আমার নাকে চেপে ধরে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, সে অবস্থায় ওয়েটার আমার গলা কেটে ফেলে, আর ম্যানেজার একটা বস্তার ভিতরে আমাকে ভরে রিসোর্টের পাশে সেই পদ্মবিল আমাকে ফেলে দিয়ে আসে। আমার দেহটা তো পৃথিবী থেকে চলে যায়, কিন্তু আমার আত্মা, আমার কার ইঞ্জিন, আমি মুক্ত হতে পারিনি। আমি ঘোরাঘুরি করতে শুরু করি এই রিসোর্টের ভেতরেই।
আমি অনেকবার সেই ম্যানেজার আর ওয়েটারকে মারার চেষ্টা করি। প্রথমবার যখন আমি তাদের উপর হামলা করি, কোনোভাবেই তারা নিজেদের জীবন বাঁচিয়ে ফেলে। সেদিনই তারা একটা কবিরাজের কাছ থেকে দুজনে দুটি তাবিজ নিয়ে আসে। তাবিজ দুটি তারা হাতে পড়ে ফেলে, যে কারণে তাদেরকে আমি আর হত্যা করতে পারি না। আমার ওয়াইফ চলে গেছে ঢাকায়। সে এখন ওই ছেলেটাকে বিয়ে করেছে যার সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল। সে প্ল্যান করেছিল বিয়ের পর তারা দুজন মিলে আমাকে হত্যা করবে আর আমার সকল সম্পত্তি তারা ভোগ করবে। আমি আমার প্রতিশোধ নিতে পারছি না, তাই আমি একটা প্রতিশোধের আগুন জ্বলছি। আমি নিরুপায়। আমি চাইলেও এখান থেকে বের হতে পারছি না। আমার মুক্তি নেই। আমি চাইলেও সেই ম্যানেজার আর ওয়েটারকে হত্যা করতে পারছি না। আমি নেহালের মুখে এসব কথা শুনে কান্না ধরে রাখতে পারি না। আমার চোখ বেয়ে পানি পড়ছিল। একটি মানুষ সম্পত্তির জন্য আরেকটি মানুষকে হত্যা করতে পারে, তা আবার নিজের স্বামীকে, যে কিনা তাকে এত ভালোবেসে বিয়ে করেছে। গরিব ঘরের মেয়ে, তারপরও তাকে তার মহারানী করেছে। আমি নেহালকে বলি, আমি তোমাকে তোমার প্রতিশোধ নিতে সাহায্য করতে চাই। নেহাল বলে, কিভাবে? আমি বলি, আমি আজকে রাতে যে করে হোক সেই ওয়েটারের হাত থেকে তাবিজটা খুলে ফেলবার, তুমি তাকে মেরে ফেলবে। নেহাল বলে, ঠিক আছে। কথা মতো সেদিন রাত 10টা সময় আমি ঘর থেকে বের হয়ে আসি। আমার বান্ধবী বনলতা সে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। রিসেপশনে গিয়ে দেখি ওয়েটার জেগে আছে, কারণ সে আমাদেরকে দেখাশোনা করছিল। ওয়েটার আমাকে দেখে আমার কাছে এসে বলে, উর্মি ম্যাম, কি হয়েছে? কিছু লাগবে নাকি? আমি তখন ওয়েটারকে বলি, হ্যাঁ লাগবে তো। দেখো না, অনেক গরম লাগছে। এই বুকের ভেতরটা কেমন একটা করছে, আর আমার জামার ভিতরে একটা পোকা ঢুকেছে। পোকাটা বের করতে হবে। তুমি কি বের করতে আমাকে সাহায্য করবে? ওইটার বুঝতে পারে আমি তাকে কিসের ইশারা দিচ্ছি। ওইটা তো এক কথায় রাজি হয়ে যায়। সে আমাকে বলে, হ্যাঁ পারবো না কেন ম্যাম, এখনই আপনার সকল জ্বালা মিটিয়ে দিচ্ছি। তবে এখানে না, এখানে সিসি ক্যামেরা আছে, আসুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে একটা ঘরে যাচ্ছি। ওইটার আমাকে নিয়ে এসে রিসোর্টের অন্য আরেকটি ঘরে চলে যায়। যেহেতু সে এই রিসোর্টের দায়িত্ব আছে, তাই তার কাছে সকল চাবিই থাকবে, এটা স্বাভাবিক। সে সেই ঘরে গিয়ে আমাকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়, বাতিটা অন করে। ঘরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সাথে সাথে ওয়েটার তার জামাটা খুলে ফেলে। আপনার অনেক জ্বালা, তাই না? আমি এখনই আপনার জ্বালা মিটিয়ে দিচ্ছি। আসুন আমার কাছে, আসুন, দেখি আপনার জামার ভেতরে কি পোকা ঢুকেছে। পোকাটা বের করে দিচ্ছি। ওয়েটার আমাকে জড়িয়ে ধরে আর বিছানায় শুয়ে দেয়, তারপর আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার গায়ে চুমু খেতে শুরু করে। আর এই সুযোগে আমি ওয়েটারের হাত থেকে সেই তাবিজটা খুলে ফেলি, জানলা দিয়ে ছুঁড়ে মারি। ওইটা তো আমাকে ভোগ করার নেশায় পাগল হয়ে আছে। আমি ওয়েটারকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আর উঠে বসি, জামাটা ঠিক করে ফেলি। কি হলো ম্যাডাম? আপনি তো চাচ্ছিলেন যেন আমরা একে অপরের সাথে সহবাস করি, এখন কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? আমি তখন ওয়েটারকে বলি, আমি কেমন এমনটা করতে চাচ্ছিলাম তুমি কি জানো? ওটা বলে, ঠিক বুঝতে পারলাম না। আমি বলি, তুই আমার পেছনে ঘুরে তাকাও, সকল কিছু বুঝতে পারবে। ওয়েটার পেছনে ঘুরে তাকায়। সে দেখতে পায় নেহাল তার পেছনে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা রক্তে বেশানো ধারালো ছুরি। তার চোখ দুটো লাল টকটকে, ভয়ানক একটা হাসি। ওয়েটার চিৎকার দিতে যাবে, ঠিক তখনই আমি পিছন থেকে একটা কাপড় দিয়ে ওয়েটারের মুখ বেঁধে ফেলি আর তাকে খাটের উপরে শুয়ে দিই। নেহাল সাথে সাথে সেই ধারালো ছুরি দিয়ে ওয়েটারের গলাটা কেটে ফেলে। রক্তে পুরো ঘর তলিয়ে যায়। নেহাল আমাকে বলে, তুমি চিন্তা করো না, বাকিটা আমি সামলিয়ে দিচ্ছি। আমি ওর মৃতদেহটা সেই পদ্মবিলে নিয়ে ফেলে দিচ্ছি আর পুরো ঘরটাকে ধুয়ে ফেলছি। পুলিশ কোনো প্রমাণ পাবে না, সবাই জানবে ওইটা দেখতে দেখতেও উধাও হয়ে গেছে। আমি বলি, ঠিক আছে। আমি সে ঘর থেকে বের হয়েও আবারও আমার ঘরে চলে আসি আর ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ম্যানেজার সাহেব ওয়েটারকে অনেক খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও ওয়েটারকে আর খুঁজে পাচ্ছিল না। ম্যানেজার সাহেব আমাকে আর বনলতাকে জিজ্ঞাসা করে, ম্যাম, আপনার কি ওয়েটারকে দেখেছেন? আমরা বলি, আপনাদের ওয়েটার আমরা কোথায় দেখব? আপনি ফোন দেন। ম্যাম, ফোন দিচ্ছি, কিন্তু ফোনটা তো সে রিসিভ করছে না। কি হলো? হতে পারে সে কোথাও চলে গেছে। না ম্যাম, সে আসলে আমাকে কিছু না বলে কোথাও যায় না। ঠিক আছে, আমি থানায় একটা মিসিং ডায়েরি করছি। ঠিক আছে, আমি থানায় একটা মিসিং ডায়েরি করছি। ম্যানেজার সাহেব থানায় চলে যায় একটা মিসিং ডায়েরি করতে। থানা থেকে পুলিশ রিসোর্টে আসে, অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও সে ওয়েটারকে আর খুঁজে পায় না। ম্যানেজার সাহেব আমার কাছে এসে বলে, ম্যাডাম মাফ করবেন, আসলে আমি তো রাতে এখানে থাকতে পারি না। আপনারা, আমি জানি, আরও 2 দিন এখানে থাকবেন, এমনটাই কথা ছিল। কিন্তু যেহেতু এখন ওয়েটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এত বড় একটা বিষয় ঘটে গেছে, তাই বলছি আপনারা যদি আজকেই ঢাকায় ফিরে যেতেন তাহলে অনেক ভালো হতো। আমরা অবশ্য এর জন্য অনেক লজ্জিত। আপনাদের পেমেন্ট থেকে অনেক কম রাখা হবে, দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন। আমি তখন ম্যানেজারকে বলি, এটা কেমন কথা? এখন বিকাল হয়ে গেছে, আমি তো চাইলে আমার বান্ধবীকে নিয়ে ঢাকায় ব্যাক করতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে। আপনি এক কাজ করেন, আজকে রাতে আপনি না হয় আমাদেরকে দেখে শুনে রাখেন।
সকালবেলা আমরা চেক আউট করে ঢাকায় চলে যাব। ম্যানেজার সাহেব বলে, ঠিক আছে, কি আর করার, এটাই করতে হবে। সেদিন রাত 11টার সময় ম্যানেজার সাহেব রিসেপশনে বসেছিল, আর আমি আমার বান্ধবীকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। আমি অপেক্ষা করছিলাম কখন বনলতা ঘুমিয়ে যায়। দেখতে দেখতে বনলতা ঘুমিয়ে যায়। তারপর আমি নিজেকে সুন্দর করে সাজাতে শুরু করি। আমি একটা লাল রঙের শাড়ি পরি। ম্যানেজার যেন আমার প্রতি আকৃষ্ট হয়। আমি ঘর থেকে বের হয়ে আসি, খুব সুন্দর করে সেজেছি, চুলগুলো খোলা, কপালে একটা কালো টিপ, হাতে একটা একজোড়া চুড়ি, ছোট গোলাপি রঙের লিপস্টিক দিয়েছি, লাল রঙের একটা শাড়ি পরেছি। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি ঘর থেকে বের হয়ে রিসেপশনে এসে দাঁড়াই। ম্যানেজার সাহেব আমাকে বলে, রাত 12টা বেজে গেছে উর্মি ম্যাম, আপনাদের এত রাতে কিছু লাগবে? আর বলবে না ম্যানেজার সাহেব, ঘুম আসছিল না, তো পুকুর ঘাটে গিয়ে বসতে অনেক ইচ্ছা করছিল। আমি তো সেখানে যাচ্ছি, আপনি চাইলে আপনি আসতে পারেন। আমি আমার হাতের ফোনটাকে ইচ্ছে করে মাটিতে ফেলে দিই, তারপর সেটাকে ওঠানোর জন্য বসে পড়ি। তখন আমার আঁচলটা সরে যায়। খুব ভালো করে ম্যানেজার সাহেব দেখতে পাই সব। আমি উঠে দাঁড়াই ফোনটাকে নিয়ে। আমি দেখি ম্যানেজার সাহেব ঘেমে একাকার, তার কপাল বেয়ে ঘাম পড়ছে। আমি একটা মিষ্টি হাসি দিয়ে পুকুর ঘাটের দিকে চলে যাই। আমি দেখি ম্যানেজার আমারও পেছনে পেছনে আসতে শুরু করেছে। ম্যানেজার সাহেব আমার পেছনে পেছনে আসছিল। আমি পুকুর ঘাটে গিয়ে বসি। ম্যানেজার সাহেব চারিপাশে একটাবার দেখে কেউ আছে কিনা, কিন্তু পুরো রিসোর্টে কেউ নেই। আমার বান্ধবী তো ঘুমাচ্ছে। ম্যানেজার সাহেব আমার পেছনে দিয়ে এসে জড়িয়ে ধরে আমায়। সে আমার বুকে হাত দিয়ে বারবার নড়াচড়া করছিল। সে পাগলের মতো আমার সাথে এমনটা করছিল, আর আমি তো সুযোগে আছি কিভাবে তার হাতের সেই তাবিজটাকে খুলে ফেলবো। সে যখন আমার সাথে এমন করছিল, ঠিক তখনই আমি এই সুযোগে তার হাতের তাবিজটাকে খুলে ফেলি আর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই। ম্যানেজার সাহেব আমাকে বলে, কি হলো, তুমি তো চাচ্ছিলে, এখন তাহলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? আসো না, আমার কাছে আসো, দূরে যেও না। আসো, আমি পারছি না, সরেন আমার থেকে দূরে সরেন। আমি কেন এমনটা করছি জানেন? ওই দেখেন আপনার পেছনে কি আছে। ম্যানেজার পেছনে ঘুরে তাকায়, দেখে নেহাল দাঁড়িয়ে আছে। নেহালকে দেখে সে হাসতে শুরু করে। ওকে দেখে আমি ভয় পাচ্ছি না, কেন জানো? কারণ আমি জানি ওইখানেই থাকে। ওকে তো আমরাই হত্যা করেছি। ও চাইলে আমাকে কিছু করতে পারবে না, কারণ আমার হাতে যে একটা তাবিজ আছে। আমি বলি, কোন তাবিজের কথা বলছেন আপনি ম্যানেজার সাহেব? ম্যানেজার সাহেব তার হাত দুটো উঁচু করে আমাকে তাবিজ দেখাবে, তখন সে দেখতে পায় তার হাতে এখন আর কোনো তাবিজ নেই। তখন ম্যানেজার সাহেব ভয় পেয়ে যায়। কি হলো ম্যানেজার সাহেব, পাচ্ছে না সে তাবিজটা? এই দেখুন আমার হাতে আপনার সে তাবিজ। উর্মি ম্যাডাম, আমাকে তাবিজটা দিয়ে দেন, নয়তো সে আমাকে মেরে ফেলবে। আপনার মরাই উচিত। আপনি টাকার লোভে একটা মানুষকে হত্যা করলেন। এই ধরুন আপনার তাবিজ। আমি তার মাথার উপর দিয়ে সে তাবিজটাকে পুকুরের পানিতে ফেলে দিই। ম্যানেজার সাহেব সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নেহাল তাকে ধরে ফেলে। কিরে ম্যানেজার, তো তাবিজ লাগবে? সে তাবিজটা হাতে পড়বি। পাপ কখনো বাপকে ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। যা, তুই তোর তাবিজটাকে উদ্ধার কর, ওই পুকুরে পানিতে আছে। এটা বলে ম্যানেজার সাহেবকে সে পুকুরে পানিতে ছুঁড়ে মারে, আর ম্যানেজার সেখানে পাগলের মতো সাঁতরাতে শুরু করে। নেহালের কাছে মাপ চাইছিল ম্যানেজার, মাফ করে দেবো, দাঁড়া এখনই আসছি তোকে মাফ করার জন্য। নেহালও সে পুকুরে পানিতে ঝাঁপ দেয়। তারপর তার আকৃতি অনেক বড় হয়ে যায়। নেহাল ম্যানেজার সাহেবকে সেই অথই পানিতে ডুবিয়ে হত্যা করে। ম্যানেজার সাহেব মরে যাওয়ার পর নেহাল আমাকে বলে, উর্মি, আপনি ঘরে চলে যান, চিন্তা করবেন না। আমি ম্যানেজার সাহেবের লাশটাকে এমনভাবে রাখবো যে পুলিশ আপনার উপরে সন্দেহ করবে না, সবাই ধরে নেবে এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন যান, ঘরে চলে যান। আমি ঘরে ফিরে আসি। পরের দিন সকালে আমি আর আমার বান্ধবী বাইরে আসি। বান্ধবী তো পুকুর ঘাটে ম্যানেজার সাহেবের লাশ দেখে একটা চিৎকার দেয়, সাথে সাথে থানায় ফোন দেয়। থানা থেকে পুলিশ আমাদের রিসোর্টে চলে আসে। সবাই দেখতে পায় ম্যানেজার পুকুর ঘাটে পড়ে আছে, তার মাথা কেটে রক্ত বের হচ্ছে, আর রক্তক্ষয় হওয়ার কারণে সে মৃত্যুবরণ করেছে। পুলিশ আর সকল লোকেরা ধরে নেয় এটাই রাতের বেলা ম্যানেজার সাহেব কোন এক কারণে পুকুর ঘাটে এসেছিল। আর যেহেতু চারিপাশে অন্ধকার ছিল, তাই পুকুর ঘাটের সিঁড়িতে পা ফেলার সাথে সাথেই সে স্লিপ খেয়ে ম্যানেজার সাহেব সোজা গিয়ে পুকুর ঘাটের পাকা সিঁড়ির উপর গিয়ে পড়ে। সাথে সাথে তার মাথাটা ফেটে যায়, সেখান থেকে রক্ত বের হয়ে তার মৃত্যু হয়। তার যে এত ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে এটা সম্পর্কে কেউ জানে না। থানা থেকে যারা এসেছিল সবাই আমাদেরকে বলে, ম্যাডাম, ম্যানেজার সাহেব তো অ্যাক্সিডেন্টে মারা গেল, আর ওয়েটারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রিসোর্টটা আপাতত বন্ধ থাকবে, তাই বলছে আপনারা ঢাকায় ফিরে যান। আমি আর আমার বান্ধবী ঢাকায় ফিরে আসি। গাড়িতে আমরা ভেতরের কিছু পরিবর্তন দেখতে পাই। বনলতা তো আমার আর জানি না যে আমার ভেতরে এখন শুধু আমি না, আমার ভেতরে নেহাল, যে কিনা রিসোর্টের বাইরে আমাকে ভেতরে প্রবেশ করে ঢাকায় যাচ্ছে। এটার অনুমতি আমি নেহালকে দিয়েছি, কারণ প্রতিশোধের একজন বাকি আছে এখনো। ঢাকা আসার পর আমি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাই। আমার বাবা মা আমাকে এভাবে দেখে অনেক খুশি হয়।
এভাবেই একটি সপ্তাহ পার হয়ে যায়। অনেক কষ্ট করে আমি নেহালের সেই বউ যে কিনা সম্পত্তির লোভে তাকে হত্যা করেছিল তার সাথে দেখা করার একটা সুযোগ পাই। নেহালের সেই ওয়াইফ, সে কোম্পানির মালিক। আমি অনেক কষ্ট করে তার সাথে দেখা করি। তার বাড়িতে গিয়ে আমি তাকে বলি আমার একটা কাজের অনেক দরকার। অনেকদিন ঘোরাঘুরি করার পর সে আমাকে তার বাগান বাড়িতে দেখা করতে বলে। সেদিন আমি তার বাগান বাড়িতে যাই। তার বর্তমান হাজব্যান্ডও সেখানে ছিল। তখন সে আমাকে বলে, দেখুন, আপনার বিষয়ে আমি খোঁজ নিয়েছি। আপনাকে আমি কেন আমার সাথে দেখা করার একটা সুযোগ দিয়েছি জানেন? আমি আপনার সম্পর্কে জানি। আপনার বাবার তো একটা নিজস্ব কোম্পানি আছে। তারপরে আমি কেন আমার কোম্পানি চাকরি করতে চাচ্ছেন, এই বিষয়টা আমাকে অনেক অবাক করেছে। তাই আমি আপনাকে আমার সাথে দেখা করতে বলেছি। এখন বলুন তো যে আপনি কেন আমাদের কোম্পানিতে জব করতে চাচ্ছেন? আমার ভেতর থেকে তখন নেহাল তার ওয়াইফকে বলে, আমি চাকরি করার জন্য এত কষ্ট করিনি, আমি শুধু চেয়েছিলাম তোর সাথে আবার আর তোর স্বামীর সাথে একটিবার দেখা করতে। এই জুর্মি, আপনি বেয়াদবি করছেন। আপনি এভাবে কথা বলছেন কেন? আমি উর্মি না, আমি নেহাল। আমার মুখে এই কথা শুনে নেহালের ওয়াইফ আর তার বর্তমান স্বামী সে বাড়ি থেকে দৌড়াতে শুরু করে। কিন্তু আমার ভেতরে থাকা নেহাল তাদের দুজনকে ধরে ফেলার তাদেরকে টানতে টানতে নিয়ে যায় তাদের বেডরুমে নিয়ে গিয়ে ফ্যানের সাথে দুটি দড়ি বেঁধে তাদের দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তারা মৃত্যু চিৎকারে পড়ছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না তাদেরকে সাহায্য করবে। তাদের মৃত্যুদণ্ড দিয়ে নেহাল সেই বাড়ি থেকে বের হয়ে আসে। পরের দিন পুলিশ সে বাড়িতে গিয়ে হাজির হয়। অনেক খোঁজাখুঁজি করা হয়, তাদের অনেক তদন্ত করা হয়, কিন্তু কোথাও কোনো প্রমাণ আইন খুঁজে পায় না। তাই আমার উপর কোনো সন্দেহ আসে না। সেদিন রাতে যে আমি সে বাড়িতে গিয়েছিলাম এটার কোনো প্রমাণ নেহাল রাখিনি। বাড়িতে আসার পর সেদিন রাতে নেহাল আমার ভেতর থেকে বের হয়ে আসে। নেহাল আমাকে বলে, উর্মি, আপনি আমার জন্য যা করলেন, জীবন দশায় আমার জন্য এমনটা কেউ করেনি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করেছেন। আমি তো একটা শুধুমাত্র কার ইঞ্জিন ছিলাম। আপনি না থাকলে এসব কোনো কিছুই হতো না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তখন নেহালকে বলি, তাহলে কি এখন আপনি চলে যাবেন? হ্যাঁ উর্মি, এখন আমার আত্মা মুক্ত হয়ে গেছে। আমাকে যে যেতেই হবে, এটাই নিয়ম। ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ, আমি তো চলে যাব, কিন্তু উর্মি, আপনার কাছে একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। আপনি কেন আমার জন্য এত কিছু করলেন? দেখুন নেহাল, আমি একজনকে ভালোবাসতাম, তার নাম শান্ত। আমি ভেবেছিলাম ছেলেদের ভালোবাসা এমনই হয়। সে যখন আমাকে ঠকালো তখন ছেলেদের উপর থেকে আমার বিশ্বাস হারিয়ে গেল। আমি সকল ছেলেদেরকে ঘৃণা করতে শুরু করলাম। কিন্তু আপনি যে কিনা আমাকে বুঝিয়েছেন সকল ছেলেরা এক হয় না। আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসতেন। একটা গরিব ঘরের মেয়ে, তারপরেও তাকে বিয়ে করেছিলেন। আপনার থেকে আমি আসল ভালোবাসার মানেটা খুঁজে পেয়েছি। তাই আপনাকে সাহায্য করার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম। উপরে আল্লাহ পাক যেন আপনাকে শান্তিতে রাখে। আমি আল্লাহর কাছে আপনার জন্য সবসময় দোয়া করব। নেহাল আমাকে জড়িয়ে ধরে আর দেখতে দেখতে আমার ঘর থেকে অদৃশ্য হয়ে যায়। সেদিনের পর থেকে আমি আর কখনো নেহালকে দেখিনি, কিন্তু তার কথা আমার সবসময় মনে থাকবে। সে আমাকে ভালোবাসা শিখিয়েছে। আমি আমার বাবা মাকে বলি আমি জীবনে আরেকজনকে ভালোবাসবো, কিন্তু তার আগে আমি তাকে খুব ভালো করে পরীক্ষা করব সে আমাকে ভালোবাসে কিনা। প্রিয় লিসেনার, এই ছিল আমাদের আজকের এই গল্পটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলেই আপনারা সবার আগে পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।